আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 15 সেপ্টেম্বর সোমবার। আজকের সন্ধ্যার শ্রীভূমি হাইলাকান্দি শিলচর তথা দেশ বিদেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: সংশোধিত ওয়াকফ আইনের সম্পূর্ণ স্থগিত করার কোনো যুক্তি নেই বলল সুপ্রিম কোর্ট। সংশোধিত ওয়াকফ আইনে জেলা শাসকদের ক্ষমতায় সুপ্রিম কোর্ট দিল স্থগিতাদেশ, তবে বাকি দ্বারাই করল না হস্তক্ষেপ। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। বরাক বিপদসীমার উপর বইছে, বাড়ছে জলস্ফীতি। পল্টন বাজারে গাড়ির ভিতর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার। 2 শিশুকে হত্যা করে চরমপন্থা মায়ের, নির্যাতনের অভিযোগ। ভারত হাত মেলায়নি, হতাশা থেকেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট পাকিস্তানি অধিনায়কের। গুয়াহাটিতে যানজট নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ, মিছিল র্যালি সম্পূর্ণ নিষিদ্ধ করল পুলিশ। সাইরং গুয়াহাটি এক্সপ্রেসের প্রথম যাত্রাতেই অপকর্ম করে বসলেন এক যাত্রী, রেলের চেইন টেনে ধৃত যুবক। গণহিস্টেরিয়া চড়াচ্ছেন পাতা বাবা, প্রশাসনের হস্তক্ষেপ চায় বিজ্ঞান সমিতি। এবং সর্বশেষ খবরটি হলো, গোষ্ঠীবাজি লবিবাজিতে লাভ নেই, দল বাঁচলে সবাই বাঁচব বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। নির্বাচনের রণকৌশল নিয়ে সভা করিমগঞ্জ কংগ্রেসের। এবারে শুনুন বিস্তারিত খবর। সংশোধিত ওয়াকফ আইনের উপর সম্পূর্ণ স্থগিতাদেশ জারি করল না সুপ্রিম কোর্ট। আজ শীর্ষ আদালত অন্তর্বর্তী রায় দিয়ে জানিয়েছে, ওই আইনের সব দ্বারা সম্পূর্ণভাবে স্থগিত করার কোনো যুক্তি নেই। একই সঙ্গে সুপ্রিম কোর্ট জানিয়েছে, জেলা শাসক সাধারণ মানুষের ব্যক্তিগত অধিকার নিয়ে সিদ্ধান্ত নিতে পারবেন না, কারণ এতে আইন আদালত আর প্রশাসনের প্রদত্ত আলাদা ক্ষমতা লঙ্ঘিত হবে। প্রসঙ্গত, সংশোধিত আইনে কোনো সম্পত্তি ওয়াকফ কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা জেলা শাসক বা সমপদমর্যাদার আধিকারিকদের হাতে দেওয়া হয়েছিল। এর ফলে মুসলিম সম্প্রদায় তাদের অধিকার হারাচ্ছে বলে অভিযোগ তোলা হয়। আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের বেঞ্চ সংশোধিত আইনের 3 অনুচ্ছেদটির উপর স্থগিতাদেশ দিয়েছে। প্রধান বিচারপতি বি.আর. গাভাই এবং বিচারপতি এজি মসিহর বেঞ্চ জানিয়েছে, যতদিন না ট্রাইব্যুনাল সিদ্ধান্ত দেয় ততদিন কোনো তৃতীয় ব্যক্তিকে অন্য কারো বিরুদ্ধে নতুন অধিকার দেওয়া যাবে না। সুপ্রিম কোর্ট জানিয়েছে, ওয়াকফ বোর্ডে অমুসলিম সদস্য রাখা যাবে, তবে শীর্ষ আদালত জানিয়েছে, ওয়াকফ বোর্ডে সর্বোচ্চ 4 জন অমুসলিম সদস্য থাকতে পারবেন, রাজ্যের ক্ষেত্রে সর্বোচ্চ 3 জন। সংশোধিত ওয়াকফ আইন অনুযায়ী কোনো ব্যক্তিকে ওয়াকফ প্রতিষ্ঠা করতে হলে তাকে অন্তত 5 বছর ইসলাম ধর্ম পালন করতে হবে। সুপ্রিম কোর্ট আইনের এই অংশের উপরও স্থগিতাদেশ দিয়েছে। শীর্ষ আদালত জানিয়েছে, নিয়ম না থাকলে এতে অন্যায়ভাবে ক্ষমতার ব্যবহার হতে পারে। ওয়াকফ আইনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। গত 22 মে ওই মামলায় রায়দান স্থগিত রেখেছিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চ। আজ এই মামলায় রায় জানালো সুপ্রিম কোর্ট। সংসদের উভয় কক্ষে বিল পাশ হওয়ার পরে গত 5 এপ্রিল রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিক্রমে তৈরি হয় সংশোধিত ওয়াকফ আইন 2025। এর আগে মামলার শুনানির সময় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়েছিলেন, সংশোধিত ওয়াকফ আইনের উপর স্থগিতাদেশ জারি হবে কিনা শুধু সেটি আদালতে বিবেচনা করছে। কেন স্থগিতাদেশ জারি করা উচিত নয় তা নিয়ে আদালতে সওয়াল করেছিলেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা। তার বক্তব্য ছিল, কোনো প্রস্তাব নিয়ে আলোচনা করা যেতে পারে বলে এই নয় যে শুধু সেই কারণের জন্য আইনসভায় পাশ হওয়া একটি আইনের উপর স্থগিতাদেশ দেওয়া যায়। পরবর্তী খবরটি হলো, স্বামীর নির্যাতনে অতিষ্ঠ হয়ে 2 সন্তানকে হত্যা করে চরমপন্থা বেছে নিলেন মা। এই করুণ ঘটনাটি সংঘটিত হয় মেঘালয়ের টপ সিমেন্ট কোম্পানির আবাসনে। মূলত মৃত মহিলা কাছাড় জেলার বড়ইতলি গ্রামের বাসিন্দা। এই ঘটনায় গোটা অঞ্চলে নেমে এসেছে গভীর শোক। পরবর্তী খবর, বরাক বিপদসীমার উপরে বইছে, বাড়ছে জলস্ফীতি। বরাক নদীতে বন্যার পদধ্বনি, বইছে বিপদসীমার উপরে, প্রতিনিয়ত বাড়ছে জল। আজ সকাল 10টায় বরাক বিপদসীমা অতিক্রম করে শিলচর অন্নপূর্ণাঘাটের জলস্ফীতির হিসাব মতে সকাল 10টায় 19.86 সেন্টিমিটার। এরপর থেকে ক্রমান্বয়ে জলস্তর বৃদ্ধি পাচ্ছে, কখনো 6 সেন্টিমিটার আবার কখনো 3 সেন্টিমিটার করে বৃদ্ধি পাচ্ছে জলস্তর।
ইতিমধ্যে বরাক নদীর তীর জলের তলায় স্থান করেছে, নদীর পাড়ে থাকা বাড়িগুলোতে জল ঢুকে পড়েছে, বন্যার আতঙ্ক সৃষ্টি হয়েছে। পরবর্তী খবর, পল্টন বাজারে গাড়ির ভিতর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার। গুয়াহাটির পল্টন বাজারে গাড়ির ভিতর থেকে যুবকের মৃতদেহ উদ্ধার হলো। আজ সকালে রহস্যজনকভাবে রেল স্টেশনের পার্কিং লটে একটি গাড়িতে যুবকের মৃতদেহ পাওয়া যায়। মৃত যুবক বইহাটা চারিয়ালির মুক্তাপুরের দিরাজ ডেকা বলে পরিচয় পাওয়া যায়। গাড়ি চালিয়ে জীবিকা নির্বাহকারী দিরাজ ডেকার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। রহস্য এখনো উদ্ঘাটিত হয়নি, পুলিশ তদন্ত শুরু করেছে। পরবর্তী খবর, পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট পাকিস্তান অধিনায়ক সলমন আগার। ম্যাচের পর জয়ী এবং পরাজিত অধিনায়ক বক্তব্য রাখেন, এটাই নিয়ম, কিন্তু সলমন হাঁটলেন অন্য পথে। ম্যাচের পর ভারতীয় ক্রিকেটাররা পাকিস্তানের কোনো ক্রিকেটারের সঙ্গে হাত মেলাননি, যা হতাশ করেছে পাক অধিনায়ককে। জানা গিয়েছে টিম ইন্ডিয়ার এই আচরণের প্রতিবাদ করে এই সিদ্ধান্ত নিয়েছেন আগা। সাংবাদিক সম্মেলনে সূর্যা কুমারের কথা শুনে বোঝা গিয়েছে পরিকল্পনা মতোই পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাননি তারা। খেলার পর কুলদীপ যাদবের সঙ্গে কথা বলার পর সঞ্চালকের ভূমিকায় থাকা সঞ্জয় মঞ্জরেকর ডেকে নেন সূর্য কুমারকে। তখন কিন্তু কোথাও দেখা যায়নি পাকিস্তান অধিনায়ককে। কেন তিনি উপস্থিত ছিলেন না সেটা অবশ্য তখনও বোঝা যায়নি। কারণ বোঝা গেল পাকিস্তান কোচের বক্তব্যের পর। সাংবাদিক সম্মেলনে এসে পাকিস্তানের কোচ মাইক হেসন বলেন, ওদের আচরণে আমরা হতাশ, আমরা চেয়েছিলাম ওদের সঙ্গে হাত মেলাতে, সেটা হয়নি। সেই কারণেই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কথা বলতে সলমন আসেননি। তবে ম্যাচটি আমাদের জন্য খুবই হতাশাজনক ছিল। উল্লেখ্য, এশিয়া কাপের ম্যাচে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছে টিম ইন্ডিয়া। ম্যাচের পর বহু কিছু নিয়ে চর্চা জারি রয়েছে। চির প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে অদৃশ্য বয়কটের পথে হেঁটেছিলেন সূর্যকুমার যাদবরা। টসের সময় পাক অধিনায়ক সলমন আলী আগার সঙ্গে করমর্দন করেননি ভারত অধিনায়ক। ম্যাচ জয়ের পরেও একই ছবি। তখনও পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে দেখা যায়নি ভারতীয় ক্রিকেটারদের। ম্যাচের পর সাংবাদিক সম্মেলনেও টিম ইন্ডিয়ার অধিনায়কের মুখে একই কথা শোনা গিয়েছে। এই পরিস্থিতিতে এক প্রকার হতাশ হয়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এলেন না পাকিস্তান অধিনায়ক। পরবর্তী খবর, গুয়াহাটিতে যানজট নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ। মিছিল র্যালি সম্পূর্ণ নিষিদ্ধ করল পুলিশ। মহানগরের ক্রমবর্ধমান যানজট রুখতে ও যান চলাচল নির্বিঘ্ন করতে বড় সিদ্ধান্ত নিল গুয়াহাটি পুলিশ। শহরের সীমার মধ্যে এখন থেকে কোনো ধরনের মিছিল, র্যালি, ম্যারাথন, ওয়াকথান এবং অনুরূপ জমায়েতের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নির্দেশিকা জারি করেছেন গুয়াহাটি পুলিশের ডেপুটি কমিশনার ইমদাদ আলী এপিএস। এটি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারার অধীনে প্রয়োগ এসেছে এবং তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। পুলিশের নির্দেশিকায় বলা হয়েছে, গুয়াহাটিতে যান চলাচল স্বাভাবিক রাখার জন্য রাস্তাগুলোর কার্যকর ব্যবস্থাপনা অত্যন্ত জরুরি। মিছিল ও র্যালির কারণে প্রায়ই ব্যাপক যানজটের সৃষ্টি হয়, যার ফলে সাধারণ মানুষের যাতায়াতে অসুবিধা হয় এবং জরুরি পরিষেবাও ব্যাহত হয়। পুলিশ আরো জানিয়েছে, বড় জমায়েতের ফলে ভিড় ও জটলা তৈরি হয়, যা জননিরাপত্তার ক্ষেত্রে গুরুতর ঝুঁকি তৈরি করে। এতে রুটিন যাত্রী ও জরুরি সেবা উভয় প্রভাবিত হয়। নির্দেশিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে, এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে ভারতীয় বিচার সংহিতা 2023-এর 223 ধারার অধীনে কঠোর নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে। তবে যারা এই নির্দেশে আপত্তি জানাতে চান, তাদের জন্য লিখিত আকারে আবেদন জানিয়ে এই নিষেধাজ্ঞার পরিবর্তন বা প্রত্যাহারের আবেদন করার সুযোগ থাকছে। পরবর্তী খবর, রেলের চেন টেনে ধৃত যুবক। সাইরং গুয়াহাটি এক্সপ্রেসের প্রথম যাত্রাতেই অপকর্ম করে বসলেন এক যাত্রী। জামিরার সাদ্দাম হোসেন নামের এক যুবক মণিপুর বাগানে ইমার্জেন্সি এলার্ম চেন টেনে ট্রেন বন্ধ করার দায়ে রেল পুলিশের হাতে আটক হলেন। জানা গেছে, যুবকের এই কাণ্ডে কিছু সময় ট্রেন থেমে থাকতে হয়। তারপর নির্ধারিত কামরা থেকে ঘটনায় যুক্ত যুবককে জিজ্ঞাসাবাদ করে বদরপুর নিয়ে যাওয়া হয়। পরবর্তী খবর, গণহিস্টিরিয়া চড়াচ্ছেন পাতা বাবা। প্রশাসনের হস্তক্ষেপ চায় বিজ্ঞান সমিতি। পাতা খেয়ে বিভিন্ন রোগ নিরাময় হচ্ছে। কর্কট সহ বিভিন্ন দুরারোগ্য রোগে আক্রান্ত থেকে হাসপাতালের শয্যাশায়ী রোগী পাতা খেয়ে সুস্থ হয়ে উঠছেন বলে দাবি করা হচ্ছে। পাতা বিতরণের দায়িত্বে থাকা ব্যক্তি ইতিমধ্যেই পাতা বাবা নামে জনপ্রিয়তা লাভ করে প্রায় সেলিব্রিটি হয়ে উঠেছেন। শ্রীভূমি জেলার রাতাবাড়ি এলাকার এই পাতা বাবার পাতা খেতে প্রতিদিন কয়েক সহস্রাধিক মানুষ ভিড় করছেন।
কতজনের রোগ নিরাময় হয়েছে সেই খবর জানা যায়নি। বিষয়টি এই মুহূর্তে উপত্যকা জুড়ে চর্চার বিষয় হয়ে উঠেছে। একই সঙ্গে প্রশ্ন তুলছে বিজ্ঞান মনস্করা, প্রশ্ন তুলছে কিছু বিজ্ঞান ও যুক্তিবাদী সংগঠনও। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলো আসাম বিজ্ঞান সমিতি। পাতা খেয়ে সব রোগ নিরাময়ের বিষয়টি মানতে নারাজ বিজ্ঞান সমিতি। শুধুমাত্র পাতা বাবার সিঙ্গুল এজেন্ডা নিয়ে আসাম বিজ্ঞান সমিতির রাজ্য কার্যনির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সমিতির প্রধান সচিব মৃণাল হাজারিকা জানান, সম্প্রতি বরাক উপত্যকার শ্রীভূমি জেলার চলমান অন্ধবিশ্বাসের ঘটনা গণহিস্টেরিয়ায় রূপ গ্রহণের প্রক্রিয়ায় আসাম বিজ্ঞান সমিতি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। পাতা বাবা নামে সদ্য পরিচয়প্রাপ্ত এক ব্যক্তি কুন্দুলিলতার পাতা খেলে সব ধরনের রোগ ভালো হয় এবং এই ওষুধটি স্বপ্নে দেবী দুর্গা প্রদত্ত বলে একটি উদ্ভট গুজবের মাধ্যমে জনসাধারণের বিভ্রান্ত করছেন। অসম বিজ্ঞান সমিতি তীব্র নিন্দা জানিয়েছে সবাই। চিকিৎসা বিজ্ঞানে উন্নতির শিখরে আরোহণ করা এই বৈজ্ঞানিক যুগেও কিছু মানুষের এভাবে অন্ধবিশ্বাসে আকণ্ঠ ডুবে থাকাকে একটি সামাজিক অভিশাপ হিসাবে আসাম বিজ্ঞান সমিতি উল্লেখ করেছে। সমিতি জানিয়েছে, উদ্ভিদ কেবলমাত্র ঔষধি গুণাবলীতে সীমাবদ্ধ নয়, কিন্তু একটি বিশেষ উদ্ভিদের পাতা সব ধরনের রোগ ভালো করে একথা বলা বৈজ্ঞানিকভাবে যুক্তিহীন। এটি মানুষের জীবনের প্রতি ভয়ঙ্কর সংকট সৃষ্টি করবে বলে জানান মৃণাল বাবু। বলেন, আগুনের ব্যবহার শুরুর দিন থেকে এ পর্যন্ত বিভিন্ন পর্যবেক্ষণ, অভিজ্ঞতা ও বৈজ্ঞানিক অনুসন্ধানের মাধ্যমে আজকের অবস্থায় পৌঁছেছে। বিজ্ঞানের ধাপে ধাপে মানুষের সঙ্গে অন্যান্য জীবেরও জীবন প্রক্রিয়া সহজ থেকে আরো সহজতর করে তুলেছে। এর বিপরীতে কিছু অন্ধবিশ্বাস এবং নানা বিজ্ঞান বিরোধিতা চালিয়ে যাওয়া মানব সভ্যতার জন্য ক্ষতিকর। ইতিমধ্যে ডাইনি, লতাপাতা, ঝাড়ফুঁক ইত্যাদির বিরুদ্ধে সরকার আইন প্রণয়ন করেছে। অসম বিজ্ঞান সমিতির তরফে এই আইনের অধীনে অন্ধবিশ্বাস বিস্তারকারী যে কোনো ব্যক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে স্থানীয় প্রশাসন ও সরকারকে আহ্বান জানিয়েছে। তাছাড়া স্থানীয় নিউজ চ্যানেল এবং পোর্টালগুলোকেও এমন ধরনের ঘটনার খবর প্রকাশ করার সময় সতর্কতা অবলম্বন করতে আহ্বান জানিয়েছে। হাজারিকা জানান, অসম বিজ্ঞান সমিতির গভীর আশা শ্রীভূমির প্রত্যেক বিজ্ঞান মনস্ক ব্যক্তি এবং সংগঠনের পাশাপাশি প্রশাসনের যথার্থ ভূমিকার মাধ্যমে এই গণহিস্টেরিয়ার অবসান ঘটবে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনায় সাধারণ মানুষ বিভ্রান্তির শিকার না হন সেদিকে ওয়াকিবহাল থাকতে হবে। পরবর্তী খবর, নির্বাচনের রণকৌশল নিয়ে সভা করিমগঞ্জ কংগ্রেসের। গোষ্ঠীবাজি, লবিবাজিতে লাভ নেই, দল বাতলে সবাই বাঁচব বললেন হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। 26-এর বিধানসভা নির্বাচনে কিভাবে কংগ্রেসের রণকৌশল স্থির হবে তার একটি নির্দিষ্ট রূপরেখা তৈরি করা হয় ইন্দিরা ভবনে। রবিবার করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন অসম প্রদেশ কংগ্রেসের সহ সভাপতি আইনজীবী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী। দলকে প্রতিটি বিধানসভা আসনে একটি নির্দিষ্ট পরিকল্পনা অনুসারে কাজ করতে উপদেশ দেন তিনি। দলকে জনমুখী এবং বাস্তবমুখী কিভাবে করা যায় তা নিয়ে বিস্তর আলোচনা হয় সভাতে। তাছাড়া জেলার বেহাল রাস্তাঘাট নিয়ে অতীতে কিভাবে কি আন্দোলন করা হয়েছে তা সবিস্তারে বলেন জেলা কংগ্রেস সভাপতি তাপস পুরকায়স্থ। জনগণের মৌলিক সমস্যা নিয়ে দুর্গাপূজার আগে ও পরে আন্দোলনের পরিকল্পনা গ্রহণ করা হয় সভাতে। জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত জেলা কংগ্রেসের প্রতিনিধিরা তাদের অঞ্চলের বিভিন্ন রাস্তাঘাটের বেহাল অবস্থার কথা তুলে ধরেন সভায়। ব্লক কংগ্রেস সভাপতি ও কমিটি পুনর্গঠনের জন্য বিশদ আলোচনা হয়। জেলা কংগ্রেসের শাখা সংগঠনগুলো কিভাবে মজবুত করা যায় তা নিয়ে আলোচনা করেন প্রতিনিধিরা। রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে অবাধ দুর্নীতির প্রসঙ্গ উঠে সভায়। জেলা কংগ্রেসকে আরো মজবুত কিভাবে করা যায়, সংগঠনকে মানুষের দুয়ারে কিভাবে নিয়ে যাওয়া যায় তা নিয়েও বিশদ আলোচনা হয়। হাফিজ রশিদ আহমেদ চৌধুরী বলেন, দল মজবুত করতে নিজেদের মধ্যে গোষ্ঠীবাজি, লবিবাজি করে লাভ নেই। দল বাঁচলে সবাই বাঁচব, অতএব দল আগে, ব্যক্তি স্বার্থ পরে। গত লোকসভা ও পঞ্চায়েত নির্বাচনে যারা দলের বিরোধিতা করেছেন তাদের কোনোভাবেই যেন দলে প্রাধান্য দেওয়া না হয়, এ নিয়ে সবাই অনেকেই মতামত তুলে ধরেছেন। দলের মুখপাত্র ও মিডিয়া ইনচার্জ শাহাদত আহমেদ চৌধুরী বলেন, আগামী মঙ্গলবার করিমগঞ্জ জেলা কংগ্রেসের এক্সিকিউটিভ মিটিং, সেই সভাতেও সাংগঠনিক বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।